আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা লাস্ট ক্লাস অবধি নিউটনের তৃতীয় সূত্রের ম্যাথামেটিক্যাল যে রূপ বা রিপ্রেজেন্টেশন সেটা দেখেছিলা। আজকে আমরা সেখান থেকে পরবর্তী পড়াশোনা স্টার্ট করব। চলো, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাচ্ছি যে F1 ইকুয়াল টু মাইনাস F2। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছিলাম F ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ওভার টি। এবার একটা জিনিস একটু চিন্তা করো, সেটা হচ্ছে ধরো এইটা একটা গাড়ি, এই গাড়িটা আরেকটা গাড়িকে এসে ধাক্কা দিল, অর্থাৎ দুইটা গাড়ি পরস্পরকে ধাক্কা দিল। এই গাড়িটা ওই গাড়ির উপর যে ফোর্স অ্যাপ্লাই করলো সেটা F1 হবে, এবং এর ফলশ্রুতিতে ওই গাড়িটা এই গাড়িটার উপর যে ফোর্স দিবে সেটা F2 হবে মাস্ট। তুমি যতটুকু ধাক্কা দিবা ততটুকু ধাক্কা খাইবা, এটাই তো নিয়ম। এই গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি যদি u1, এটা যদি 1 নম্বর গাড়ি হয়, এটার মাস যদি m1 হয়, ইনিশিয়াল ভেলোসিটি যদি u1 হয়, এবং এইটার ফাইনাল ভেলোসিটি যদি v1 হয়, তাহলে এইটার ক্ষেত্রে এটা 2 নম্বর গাড়ি, এইটার ইনিশিয়াল ভেলোসিটি u2, ফাইনাল ভেলোসিটি v2, মাস m2। সেক্ষেত্রে তুমি F1 ইকুয়াল টু কি বলতে পারো? এই সূত্রের আলোকে দেখো তো F1 ইকুয়াল টু কি বলা যায়। এই সূত্রের আলোকে বলা যায় F1 ইকুয়াল টু m1 v1 মাইনাস u1 ওভার t1। আর এই সূত্রের আলোকে এইখানে বলা যায় মাইনাস m2 v2 মাইনাস u2 ওভার t2। জাস্ট ওই সূত্রের রেপ্লিকা বানাইছি দুটো গাড়ির জন্য। দুটো গাড়ি এসে পরস্পরকে ধাক্কা দিচ্ছে, দুইজনের আদি বেগ আছে, দুইজনের শেষ বেগ আছে, তখন কি হবে সেটা আমরা স্টাডি করতেছি। দেখেন, এখন দেখেন এই ক্রিয়া বল যতক্ষণ কাজ করবে সেটার টাইমটা হচ্ছে t1, প্রতিক্রিয়া বল যতক্ষণ কাজ করবে সেই টাইমটা t2। নিউটন সাহেব বলে দিছিলেন ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সমান সময় জুড়ে কাজ করে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় t1 ইকুয়াল টু t2। তাহলে এটা আর এটা কাটে, কারা থাকে মাঠে? v1 মাইনাস u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাস u2, এরা মাঠে থাকে। এখন এই মাঠে গিয়ে কারা একটু ডান বাম করেন, সবকিছু একটু ঠিকঠাক করেন। m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাহলে এইটা যদি আপনি একটু নাটক করে লেখেন, দেখেন এটা আসে এমন m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। প্রশ্ন হচ্ছে এটা এনে কি লাভ হইলো? এটা খায় না মাখে? দেখেন এটার অনেক কাজ আছে। এই ইকুয়েশনটা আসলে আপনার কি রিপ্রেজেন্ট করতেছে একটু চিন্তা করেন। এই গাড়ি দুইটা পরস্পর সংঘর্ষ করছে, ধাক্কা মারছে একজন আরেকজনকে। তো ধাক্কা মারার সময় একজন F1 ফোর্স অ্যাপ্লাই করছে, এবং সে যে ফোর্স অ্যাপ্লাই করছে তার বিপরীত পরিমাণ ফোর্স কিন্তু সে ফিল করবে। সে যতটুকু অ্যাকশন দিবে ততটুকু রিঅ্যাকশন পাবে। সেই অনুসারে আমরা লিখেছি, দেখেন F1 F2 এই দুইটার ইকুয়েশন লিখেছি। F2 ফোর্সটা দিবে দ্বিতীয় গাড়ি প্রথমটাকে, F1 ফোর্স প্রথম গাড়ি দ্বিতীয়টাকে দিবে। আলটিমেটলি আমরা এইটার অ্যানালাইসিস করে এই হলুদ বক্সের ভিতরে যেটা সেটা পেয়েছি। এখন বলেন m1 u1 এই জিনিসটা আসলে কি? এটা মোমেন্টাম না, ভরবেগ না। প্রথম গাড়িটার আদি বেগ আর ভরকে গুণ দিলে আমি প্রথম গাড়িটার আদি ভরবেগ পাচ্ছি m1 u1। m2 u2 জিনিসটা কি? m2 u2 জিনিসটা হচ্ছে দ্বিতীয় গাড়িটার আদি বেগ আর দ্বিতীয় গাড়িটার আদি বেগ এবং ভরের গুণফল, অর্থাৎ দ্বিতীয় গাড়িটার আদি ভরবেগ। তারপরে m1 v1 কি? m1 v1 হচ্ছে প্রথম গাড়িটার শেষ ভরবেগ, আর m2 v2 হচ্ছে দ্বিতীয় গাড়িটার শেষ ভরবেগ, ভর এবং বেগের গুণফল। এখন আমরা এটা থেকে কি অ্যানালাইসিস করে বের করতে পারি? আমরা বলতে পারি যে এই যে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট করার আগে টোটাল ভরবেগ, প্রথম গাড়ির ভরবেগ, দ্বিতীয় গাড়ির, দুইজনেরই আদি ভরবেগ আর দুইজনেরই শেষ ভরবেগ, এদের যোগফল পরস্পর সমান। অর্থাৎ দুটো গাড়ির আদি ভরবেগের যোগফল আর দুটো গাড়িরই শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান।
এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। দুটো গাড়িরই আদি ভরবেগের যোগফল, দুটো গাড়িরই শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান। এবং মনে রাখবেন যে কোনো ঘটনার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি এই সূত্রটা যে কোনো ঘটনায় অ্যাপ্লাই করতে পারেন যেখানে কিনা ভরবেগের পরিবর্তন হচ্ছে, আগে একটা ভরবেগ ছিল পরে একটা ভরবেগ আসছে। তখন আপনি বলতে পারবেন যে আগে টোটাল ভরবেগ আর পরে টোটাল ভরবেগ সেম হবে। এইটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি? ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা হচ্ছে যে কোনো ঘটনায় আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। এটাকে আমরা তাহলে সহজ বাংলায় লিখতে পারি কি? সামেশন অফ আদি ভরবেগ ইকুয়াল টু সামেশন অফ শেষ ভরবেগ। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল, ঠিক আছে? সামেশন অফ আদি ভরবেগ ইকুয়াল টু সামেশন অফ শেষ ভরবেগ। আগের টোটাল ভরবেগ পরের টোটাল ভরবেগ সেম হবে। এটাই হচ্ছে গিয়ে ভরবেগের সংরক্ষণশীলতা। প্রশ্ন হচ্ছে এই জিনিস দিয়ে আমরা কি করব? চলেন আমরা একটা ম্যাথ দেখি যে আসলে এই জিনিস দিয়ে আমরা কি করব। দেখেন, ভরবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যা। ওকে, ভরবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা যদি স্টাডি করতে চাই সেক্ষেত্রে আমাদের এইটা মনে করেন একটা বন্দুক, একটা 303 রাইফেল। 303 রাইফেল চিনেন? সহজ বাংলায় বললে যেটাকে বলে হাতিমারা বন্দুক। 303 তো বোধহয়, মানে অনেক বড় বড় গুলি হয়, একটা করে লোড করতে হয়, একটা করে মারতে হয়। পুলিশ আগে ইউজ করত। তো এই যে এইটা হচ্ছে গিয়ে গুলি, এইটা গুলি। এই 303 রাইফেল দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও কিন্তু বন্দুক দিয়ে যুদ্ধ করেছে পাকিস্তান আর্মির সাথে, অটোমেটিক রাইফেলের সাথে, দম থাকতে হয়। তো দেখেন এটা হচ্ছে 200 গ্রামের একটা বুলেট। একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে ওই গান শট নেয় যখন গুলি করে, গুলিটা সামনে চলে যায় বা বন্দুকটা কিন্তু পিছনে ধাক্কা দেয়। আমরা আসলে এই বন্দুক পিছনে কতটুকু জোরে ধাক্কা দিবে সেটা ক্যালকুলেট করব। ওকে, সেটা যদি ক্যালকুলেট করতে চাই, এই গুলিটার ভর 200 গ্রাম, গুলিটা 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। এই বন্দুকটার ভর 5 কেজি। তো জিজ্ঞাসা করা হচ্ছে গুলিটা যেই মুহূর্তে করা হবে বন্দুকটা পিছনের দিকে কত জোরে ধাক্কা মারবে, মানে বন্দুকটা পিছনের দিকে কত বেগ প্রাপ্ত হবে সেটা আপনাকে বের করতে হবে। এখন এটা যদি আপনি বের করতে চান, দেখেন গুলি করার আগ পর্যন্ত আপনার না গুলির কোনো ভেলোসিটি আছে না আপনার বন্দুকের কোনো ভেলোসিটি আছে, গুলিও স্থির বন্দুকও স্থির। তাহলে গুলি করার আগ পর্যন্ত আপনার পুরো সিচুয়েশনটা স্টেবল, দুইটাই স্থির। এবং ঘটনার আগে টোটাল ভরবেগ তাহলে কত হবে? দেখেন আমার বন্দুকটা যদি 1 নম্বর অবজেক্ট হয় আর গুলিটা যদি আমার 2 নম্বর অবজেক্ট হয়, আমি বন্দুকটাকে 1 নম্বর অবজেক্ট এবং গুলিটাকে 2 নম্বর অবজেক্ট হিসেবে ট্রিট করতেছি। তো এই গুলিটা যদি আমার 2 নম্বর অবজেক্ট হয় সেক্ষেত্রে আমি লিখতে পারি, দেখেন যে গুলি করার আগে আপনার মাস 1 যেটা বন্দুকের ভর সেটা 5 কেজি, ভালো কথা। U1 এর ভ্যালু কিন্তু 0 আর V1 এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি। ও গুলি করার আগে তো আপনার ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, আদি বেগ। আর গুলি করার আগে আপনার M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 200 গ্রাম, ঠিক আছে। বাট গুলি করার আগে তো গুলিটাও গতিশীল হয় নাই, এটার ভ্যালুও 0। কিন্তু গুলি করার পর বা গুলি করার সময় যাই বলেন, গুলি করার সময় মানে যখন ঘটনাটা ঘটে গেল
যখন সিচুয়েশন ডান, মানে যখন ঘটনাটা ঘটে গেল, আপনি গুলি করে দিলেন, সেই সময় তো বন্দুকটা পিছনের দিকে আসবে, তাই না? তো গুলি করার সময় আপনার M1 এর ভ্যালু আবারও 5 কেজি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। V1 আপনি বের করতে চাচ্ছেন, আপনার M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম, মানে 0.2 কেজি। এটা একটু মাথায় রাখবেন যে M2 200 গ্রামে আছে, এটাকে SI বানাবো, 0.2 কেজি। আর V2 কত? V2 হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এখন আপনি ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা শিখেছিলেন, ঘটনার আগে টোটাল ভরবেগ, ঘটনার পরে টোটাল ভরবেগ, সেটা বের করতে হবে, সেটা প্লট করতে হবে। তো মনে রাখবেন যে ঘটনার পরে বলতে ওই গুলি করার সময় যে ঘটনাটা ঘটতেছে, গুলিটা হয়ে গেলেই না বন্দুকটা পিছনের দিকে আসতেছে। তার মানে গুলি হয়ে যাওয়ার পর যেহেতু বন্দুক পিছনের দিকে আসতেছে, এর অর্থ হচ্ছে এটা ঘটনার পরের সিচুয়েশন। আর ঘটনার আগের সিচুয়েশন কি? সবাই স্থির। এই জিনিসটা অ্যানালাইসিসটা ভালোভাবে করতে পারতে হবে, শিখতে পারতে হবে। আপনার বইয়ে দেখবেন পশ্চাৎবেগ নির্ণয়ের একটা ডিরেক্ট সূত্র লেখা আছে, আমি ওইটার পক্ষপাতিত্ব নই, আমি আপনাকে বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে জিনিসটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা শেখাচ্ছি। আপনার বইয়ে দেখবেন ডিরেক্ট লেখা আছে বড় এমভি ইকুয়াল টু ছোট এমভি, মাইনাস দিয়ে দেওয়া আছে। আপনার বই দেখলেই আপনি ওইটা পাবেন, বাট আমি ওইটা কিভাবে আসছে না আসছে সেটা দেখাতে চাচ্ছি, যে ওইটা কেন অ্যাপ্লিকেবল এবং কেন আমি হচ্ছে গিয়ে এই প্রসেসে অঙ্কটা করতেছি। কারণ যে কোনো সিচুয়েশনের আগে এবং পরে, যে কোনো ঘটনার আগে এবং পরে টোটাল ভরবেগ সেম সেম হয়। সো যে কোনো ঘটনার আগে এবং পরে টোটাল ভরবেগ যেহেতু সেম সেম হয়, আমি এই সূত্রটাই সব জায়গায় ব্যবহার করব। আমি আলাদা আলাদা সূত্র শিখবো না, বা দরকার নাই, এই সূত্র থেকে ওগুলো এসছে। তো আপনি এখন এটা অ্যাপ্লাই করেন, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। M1 U1 এগুলো সব জিরো হবে, কারণ U1 ও জিরো, U2 ও জিরো। M1 এর ভ্যালু 5 কেজি, V1 আপনি বের করতে চাচ্ছেন। M2 এর ভ্যালু 0.2 কেজি, V2 এর ভ্যালু 300। তাহলে এখান থেকে আপনি V1 বের করে নিয়ে আসেন। V1 এর ভ্যালু কত আসে? V1 এর ভ্যালু আসে মাইনাস 0.2 ইন্টু 300/5। এটা ক্যালকুলেট করলে কত হয়? এটা ক্যালকুলেট করলে হয় হচ্ছে গিয়ে, দেখেন এটাকে মুখে মুখে কিভাবে ক্যালকুলেট করা যায়। 300/5, 5 ছক 30, 60। 0.2 মানে হচ্ছে 1/5, 1 5 12 60। তাহলে এটা হবে 12 মিটার পার সেকেন্ড, মাইনাস অবশ্যই। আপনারা ক্যালকুলেটর মারবেন, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, তাই আমি এটা অ্যাপ্লাই করতেছি। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে মাইনাস 12 মিটার পার সেকেন্ড, যদি আমি ভুল না হই। আমি আবার একটু চিন্তা করে দেখি, 5 ছক 30, 6 0 0 60, 60কে আমি যদি 0.2 মানে হচ্ছে 1/5, 1/5 মানে 5 12 60। ওকে, ঠিক আছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে V1 এর ভ্যালু মাইনাস 12 মিটার পার সেকেন্ড। এর অর্থ হচ্ছে বন্দুকটা পেছনের দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিবে। শোনেন, এখানে মাইনাস কেন আসছে? এই গুলির সামনের দিকে যাওয়াটাকে আপনি সব জায়গায় প্লাস হিসেবে প্লট করছেন। বেগ সামনের দিকে হইলে সেটা প্লাস, তাহলে আপনার এইখানে মাইনাস আসতেছে, এর অর্থ হচ্ছে আপনার বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দিচ্ছে। কি হিসাব মিলল? তো আপনি রিপোর্টিং কিভাবে করবেন? আপনি যদি লেখেন পশ্চাৎ বেগ মানে পেছনের দিকে বেগ, তাহলে লিখবেন 12 মিটার পার সেকেন্ড। তখন মাইনাস দিবেন না, নেভার। পশ্চাৎ শব্দটাই মাইনাসকে রিপ্রেজেন্ট করবে। আই রিপিট, পশ্চাৎ শব্দটাই মাইনাসকে রিপ্রেজেন্ট করবে। সো পশ্চাৎ বেগ শব্দটা যদি আপনি বলেন, তাহলে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিলে ভুল হবে, গোল্লা পাইবেন। আর যদি বলেন বন্দুকের বেগ, তখন আপনি লিখতে পারেন মাইনাস 12 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে কি আপনার পড়াশোনা। আজকের এই ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ভরবেগ সংক্রান্ত আরো প্রবলেম সলভ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।